বাঙালিদের কাছে দীপুদায়ের মধ্যে সবথেকে জনপ্রিয় জায়গা হলো দীঘা। তার মূল কারণ সময় ও খরচা দুই কম লাগে। তাই কোনো প্ল্যান না করেই কিছুদিন আগে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তবে তা একদিনের জন্যেই। সেই কাহিনী দেখাবো আজ আপনাদের। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত প্রায় 12:30, আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে শুরু করছি, বনগা থেকে শুরু করিনি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো প্রস্তুতিই ছিল না যে বেরোবো। হঠাৎ করে খেয়ে দিয়ে ঘুমানোর সময়, মানে খাইনি যদিও, খেতে বসবো দেন ঘুমাবো, সেই সময় বাবার হুজুক প্যাক করে বাইরে রাস্তায় দাঁড়িয়ে খাবো। এখন রাস্তায় দাঁড়িয়ে খেতে গিয়ে এখন প্ল্যান হচ্ছে দীঘা যাব। যাই হোক, একদিনের জন্য একটু দীঘা কেমন লাগে একটু ঘুরে আসি, এছাড়া তেমন কোনো প্ল্যান নেই। আজকের ব্লগটা কেমন হবে কোনো আইডিয়া নেই, মোটামুটি বেরোই। ফ্যামিলি টাইপের ব্লগ হবে, অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্লগ বলতে গেলে। তো যেটুকু ইনফরমেশান দেওয়ার দেব। তো চলো, এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে বালি ব্রিজ মোটামুটি আর 20 কিলোমিটার মতো। দেন আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, মাঝপথে খেয়ে নেবো। খাবার দাবার প্যাক করে এনেছি বাড়ি থেকে। তো চলো, এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এই হচ্ছে আমাদের বিগ ব্রাদার, যেটা নিয়ে এই বছরের শুরুতে গেছিলাম মায়াপুর। ঘড়ির কাঁটায় বাজে এখন রাত 2, আর আমরা এখন বালি ব্রিজ ক্রস করে দাঁড়িয়ে রয়েছি একদম ন্যাশনাল হাইওয়ের উপরে। আমাদের যে খাবারগুলো পার্সেল করে বাড়ির থেকে আনা হয়েছে সেগুলো এখন 3 জনের জন্য ভাগ করা হচ্ছে। দেন খাবো, দেন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো। আবার গাড়ি দাঁড় করিয়ে এই গরম করার প্রস্তুতি চলছে খাবারগুলো আর কি। ওরা ওখানে দাঁড়িয়ে খাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, এই সমস্যা। বনগাঁর বিখ্যাত একটা দোকান থেকে চানা কিনে এনেছিলাম রাতে খাবো বলে, আর মা রুটি করেছিল, সেটাই পার্সেল করে নিয়ে চলে এসেছি আপাতত। এটাও কিন্তু টাইপ অফ অ্যাডভেঞ্চার একটা, মানে এই চ্যানেলে শুধুমাত্র বাইক না, সব রকমের অ্যাডভেঞ্চারই থাকে, সাথে আড্ডা ইয়ার্কি তো আছেই। ঘড়ির কাঁটায় এখন বাজে তাই ভোর 4টে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে। খাওয়া দাওয়ার পরে হালকা চোখটা লেগেই এসেছিলো, ওর জন্যই ভয়েসটা এরকম লাগছে। তো যাই হোক, পথ আর বেশি নেই, মোটামুটি আর 70-80 কিলোমিটার মতন পথ, আর একটু বাদেই রোদের দেখা দেবে, মানে আলো দেখা দেবে। যাই হোক, আর এই কোলাঘাট কিন্তু মানে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে যারা দীঘার দিকে যাচ্ছে এবং যারা পুরীর দিকে যাচ্ছে, এটা কিন্তু একটা দাঁড়ানোর জায়গা, যেখানে সবাই দাঁড়াবে চা খেতে হোক বা জল খেতে হোক বা রাতের ডিনার করতে। মূলত এটা একটা প্রধান স্টপেজ বলা যেতে পারে, যারা বাসে আসছে বা প্রাইভেট গাড়িতে আসছে বা নিজস্ব গাড়িতে আসছে। Good morning from দীঘা। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরা
দেব না, তোমায় ঋতু মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। আর আমরা কিন্তু এখন রয়েছি নিউ দীঘাতে। আর সকালবেলায় এসেই মোটামুটি একটা ফ্রেশ হয়ে গেছি। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 7:30। আর আমাদের কিন্তু সকালবেলায় যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আমরা সকালবেলা একটা হালকা পাতলা টিফিন করে নেবো, দেন আমরা বেরিয়ে যাব সি বিচের দিকে। এবং আমরা রয়েছি কোথায়? আমরা রয়েছি কিন্তু অমরাবতী পার্কের পাশেই, খুব একটা দূরে না। এখানে মোটামুটি 600-700-1000-এর মধ্যে প্রচুর রুম অ্যাভেলেবেল আছে। তোমরা আরামসে এখানে চলে আসতে পারো, কিন্তু অবশ্যই বার্গেটিং কিন্তু মাস্ট করতেই হবে। আসলে মাধ্যমিকের পরীক্ষা চলছে, ওই জন্যই একটু ভিড়টা কম অন্য সময়ের তুলনায়। তবে মোটামুটি লোক আছে, সেটা নিয়ে অস্বীকার করাই যাবে না একদম। আমরা সকালবেলায় খেলাম লুচি ঘুগনি, আর তার সাথে একটা করে ডিম পোচ। আমাদের 3 জনের টোটাল বিল হলো 120 টাকা, আর চা 10 টাকা করে। দীঘাতে ঘুরতে আসলে যদি একটু খুব শান্ত পরিবেশের বিচ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিচ চাও, তাহলে তোমাদের সবথেকে ভালো বিচের সন্ধান হচ্ছে ওশিয়ানা বিচ। তোমরা অনেকেই এসছো, হয়তো নাম জানো না বা জানো, আর যারা আসোনি তাদের জন্য বলে দিই, আমাদের নিউ দীঘা থেকে উদয়পুরের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। মাঝখানে যে ঢেউসাগর যে বীচটা রয়েছে, সেই ঢেউসাগরের পরেই বাদিকে পড়বে একটা রাস্তা, ওশিয়ানা বিচ বলেই লেখা আছে, বা ওশিয়ানা রিসর্ট বলে লেখা রয়েছে। ওর পাশ দিয়ে আসলেই ঠিক এরকম সিঁড়ি দিয়ে উঠে গেলেই অন্য রকম স্বর্গ দেখা যাবে। এরকমভাবে মোটামুটি 50টা সিঁড়ি তোমরা উপরে উঠলেই তীব্র গর্জন শুনতে পারবে সমুদ্র সৈকত দীঘার। হাঁপিয়ে গেছি। যাই হোক, চারিপাশটা ঝাউবনে ঘেরা, আর সামনে অসাধারণ পরিষ্কার একটি সমুদ্র সৈকত, ওশিয়ানা সি বিচ। 50টা সিঁড়ি ওঠার পরে কিন্তু আবার সেই 50টা সিঁড়ি নামতে হবে, তারপরেই কিন্তু এরকম স্বর্গদ্বারের একটি রূপ তোমরা দেখতে পারবে। আসলে এখন ভাটা চলছে, ওই জন্য প্রচুর জল নিচে রয়েছে, নাহলে অন্য সময় এখানেই কিন্তু জল চলে আসে। ওশিয়ানা সি বিচে এসছি, আর এখান থেকে আমাদের ফ্লাই ক্যাচারের চোখে গোটা দীঘাটা না পারলেও কিছুটা অংশ দেখাবো না, সেটা কি হয়? চলো দেখে নাও। তোমায় ঋতু মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের। আচ্ছা, যেটা দীঘায় আসলে সব থেকে আকর্ষণীয় বিচ সেটা হচ্ছে উদয়পুর সি বিচ। মানে এখানে মানুষ আসে শুধুমাত্র এনজয় করার জন্য, আর কিছুই না। খাওয়া দাওয়া তো আছেই, তার সাথে এনজয়মেন্ট বলতে বিয়ার, হুক্কা থেকে শুরু করে বিভিন্ন রকম নেশার দ্রব্য পাওয়া যায়। আমাদের 3 জনের তার একটাও লাগে না, তো ওইদিকে যাওয়ার প্রয়োজনই নেই। মা বাবা যদি কাঁকড়া খাবে, আমি তো সেটাও খাই না। তো যাই হোক, যাই বিচে,
দেন দেখি কেমন কি দাম আছে, কি কি পাওয়া যাচ্ছে। চলো। কোনো সময়ের তুলনায় কিন্তু ভিড় যথেষ্ট কম। স্থানীয় মানুষদের কথাই, পরীক্ষার সময় বলে এবং অফিস কাজটাও খুব একটা ছুটি নেই বলেই এতটা কম মানুষজন এসছে, যেটা জানতে পারছি। কিন্তু তবুও খুব অদ্ভুত লাগছে উদয়পুর বিচে এতটা জনসংখ্যা কম। আচ্ছা, যারা তোমরা উদয়পুর বিচে আসছো, এখানে দুরকম ব্যবস্থা আছে। একটা হচ্ছে বোট, যেটা সমুদ্রের মাঝখানে মাঝখান না, কিছুটা দূর যাবে, ওখানে গিয়ে একটু দাঁড়াবে, তোমরা ফটো ভিডিও তুলতে পারবে, পার হেড 100 টাকা করে। আর স্কুটি রেন্টে পাওয়া যায়, একটা স্কুটিতে 2 জন করে যেতে পারবে এবং তার ভাড়া হচ্ছে 200 টাকা। মোটামুটি 2-3 কিলোমিটার মতন ঘুরবে। এত রকমের মাছ রয়েছে এখানে। মাঝখানে যেটা রয়েছে ওটা হচ্ছে সাদা পমফ্রেট, বেশ অন্যরকম দেখতে। আর এখানে 4টে কাঁকড়া 200 টাকা করে দাম নিচ্ছে কাকিমা। আর এদের রান্না কিন্তু সবার মোটামুটি একই হয়, কিন্তু খেতে অসাধারণ হয়। বাঙালিদের দীপুদা অর্থাৎ দীঘা, পুরী এবং দার্জিলিংয়ের সবার প্রথমে যেটা আসে সেটা কিন্তু দীঘাই। এবং দীঘাতে ঘুরতে আসলে দীঘার যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে উদয়পুর সি বিচ। প্রচুর মানুষের সমাগম, অল্প বয়সী থেকে বুড়ো বয়সী সবাই এখানে মোটামুটি আসে। আর আসার মূল কারণ হচ্ছে একটা শান্ত পরিবেশ তো অবশ্যই আছে, তার সাথে যেটি রয়েছে এনজয়মেন্ট। অল্প বয়সী থেকে একদম মধ্যবয়সী বা বয়স্ক যারা আছে, মোটামুটি সবারই একটা সময় এনজয়মেন্টের দরকার হয়, কম বা বেশি। হ্যাঁ, কোনো জিনিসই বেশি ভালো না, সেটা একটা সীমার মধ্যে থাকাটাই ভালো। তো সেইটা মেনটেন করে এনজয়মেন্টটাই ঠিক আছে। আমি কথাটা এই কারণেই বলছি, মানে এই জায়গাটায় মোটামুটি নেশার সমস্ত দ্রব্য পাওয়া যায়। পুলিশ প্রশাসন এখানে আছে, তবুও পাওয়া যায়। এখনও পর্যন্ত অবৈধভাবেই চলছে, কোনো বৈধতা তো স্বাভাবিকভাবে থাকে না এইসবের। এই কারণেই মূলত এই জায়গাটা এত পরিমাণ ভিড় হয়, এত পরিমাণ পর্যটক আসে শুধুমাত্র শান্তিতে 2-4 জন বসে একটু মজা নিতে পারবে, একটু উপভোগ করতে পারবে তার জীবনটা। মূলত পশ্চিমবঙ্গের মধ্যে এই জায়গাটা হলেও কিছুটা, মানে উদয়পুর মূলত বর্ডার, বাংলা বর্ডার, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একদম মাঝখানের বর্ডার কিন্তু বলা যায় এই উদয়পুর সি বিচ। এখানে মূলত পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দেখা যায় না, এখানে মূলত ওড়িশা পুলিশই দেখা যায় এবং সবাই এখানে ওড়িশা পুলিশের লোকজনই কর্মরত অবস্থায় রয়েছে। তো অন্য সময়ের তুলনায় হয়তো এখানে লোক কম, কিন্তু জমজমাট কিন্তু এই উদয়পুর বিচ সবসময় থাকেই বলতে গেলে। মূলত এই নিয়ে আমাদের দীঘার উদয়পুর বিচ। এছাড়া উদয়পুর বিচে কিছুই নেই, আসতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাটিয়ে যেতেই পারো, ভালো লাগবে। দীঘাতে ঘুরতে আসলে দুপুরবেলা হোক, রাত্রিবেলা হোক বা সকালবেলা হোক, খাওয়ার জিনিসের অভাব হবে না। কিন্তু সকালবেলাটা আমাদের বাঙালিদের রুটি, লুচি, পরোটাতেই মিটে যায়। এছাড়াও তো এখন দিন দিন ম্যাগি, অনেক কিছুই সংযোজন হচ্ছে, আলুর পরোটা। কিন্তু লাঞ্চে কিন্তু বেশ কিছু দোকান নিউ দীঘার বুকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে চম্পারন মিট শপ। তো লাঞ্চ করার জন্য নিউ দীঘার বুকে কিন্তু একটা নতুন এবং অন্যরকম একটা জায়গা হচ্ছে এই চম্পারন মিট শপ। তো আমি জানি না এখানকার কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন হবে, দাম মোটামুটি রিজনেবল লাগলো। তো আপাতত যাই, টেস্ট করে দেখি এবং তারপরে তোমাদেরকে বলবো ভালো কিংবা খারাপ, যেটাই হোক।
মটন খাও তারা আর কোথাও ভাই খেও না দীঘায় আসলে। অবশ্যই ফার্স্ট রেকমেন্ডেশন কিন্তু এটাই। অসাধারণ টেস্ট, বলে বোঝাতে পারবো না। 200 গ্রামের মটন প্লাস রাইস দিয়ে 250 টাকা প্লেট, 4 পিসের ওপরে মটন থাকছে, আনলিমিটেড গ্রেভি, জাস্ট কিছু বলার নেই। জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা বা গোপ্রো জাতীয় কোনো রকম ডিভাইস অ্যালাউ নেই, মোবাইল অ্যালাউ আছে, ওই জন্যই ফুটেজটা একটু অন্যরকম লাগছে। আচ্ছা, যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নাই, মোবাইল দিয়ে আমি করছি, কোয়ালিটি খুব বাজে আমি জানি। তো মূলত সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং তারপরে বেলা 3টে থেকে অর্থাৎ দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু গেট খোলা থাকে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য। ভেতরে কোনো রকম নেশার সামগ্রী থেকে শুরু করে জুতো, ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নয়, সেটা একটু মাথায় রেখে আসাটাই ভালো। এটা হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশ করার, এছাড়াও আরও 7টা গেট রয়েছে। দীঘার জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসার পর বাদিকে একটু এগিয়ে আসলেই আবার ডান হাতে দেখা যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ির পথ। মূলত এখানটাই এখানকার বাসিন্দারাই ঠিক করে এই জায়গাটা মূলত জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেব করে বানিয়েছে এবং এখান থেকেই প্রত্যেক বছর রথের সময় মন্দির থেকে রথ এখানে আসে এবং আবার উল্টো রথের দিন এখান থেকে রথ আবার ফিরে যায় তার নিজের বাড়ি। এটা কিন্তু অনেক পুরনো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে 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 দেব না। দীঘার অন্যতম একটি প্রাণকেন্দ্র হলো এই পুরনো দীঘা বা ওল্ড দীঘা। এখানকার বিশেষত্ব কিন্তু রাতে এখানে অসম্ভব পরিমাণে মানুষের সমাগম দেখা যায়, তার সাথে লাইটের আলো জাস্ট অসাধারণ লাগে। সূর্য অস্ত যাচ্ছে আর মানুষের জনসমাগম কিন্তু এখনই শুরু হয়ে গেছে। উদয়পুর ছাড়াও ওল্ড দীঘা বা পুরনো দীঘা কিন্তু মন কাড়বে পর্যটকদের, এটা বলাই যায়। আর সমুদ্রের জাস্ট স্রোতটা দেখো, ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 5:30 আর অদ্ভুতভাবে সেজে উঠেছে আমাদের ওল্ড দীঘা। সমাগম কিন্তু ভালোই আছে, জনজোয়ার ঠিক বলবো না, তবে পর্যটক আছে মোটামুটি।
বাদে কিন্তু একদম কানায় ছুঁয়ে আসবে জলের স্রোত। সব মিলিয়ে এই হচ্ছে দীঘা। আচ্ছা, এটা ছোট করে সাজেশান দিই তোমাদের। তোমরা অনেকেই জানো ওল্ড দীঘাতে একটা কালী মন্দির রয়েছে। ঠিক ওই কালী মন্দির, রাস্তার উপরে যে কালী মন্দির, ওই কালী মন্দির থেকে 5 পা এগোলেই বাঁদিকে, হ্যাঁ ওই কালী মন্দির থেকে 5 পা এগোলেই বাঁদিকে একটা রাস্তা নেমে গেল, একদম সি বিচের দিকে চলে গেল যে রাস্তাটা। উল্টো দিকে তোমার পড়বে বলাকা রেস্টুরেন্ট, মানে বলাকা রেস্টুরেন্টের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে গিয়েই বাঁদিকে তুমি একটি মোমোর দোকান পাবে। জাস্ট ট্রাই করে দেখো, মাথা খারাপ হয়ে যাবে। অসাধারণ টেস্ট ভাই, 50 টাকায় 6 পিস করে দেয়, দারুণ টেস্ট, দারুণ। তো মোটামুটি দীঘার পাটের মধ্যে দীঘা নিয়ে যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখালাম। এখন বাকিটা 250 কিলোমিটার পথ যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। চলো, ঘড়ির কাঁটা এখন বাজে 6:30, দেখি কত তাড়াতাড়ি আমাদের বাড়ি বনগাঁতে পৌঁছাতে পারি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:30, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নন্দকুমারের খুব কাছেই। তাই 80 কিলোমিটার আমাদের ড্রাইভ করা হয়ে গেছে। এই নন্দকুমারের আগেই দাঁড়িয়েছিলাম হালকা টি ব্রেকের জন্য, একটু দাঁড়িয়ে দেন আবার রওনা দিচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই করেই শেষ হলো আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণে কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ শায়ন।